আমি হয়তো অভিনয় করতে পারি না। ডিরেক্টররা ভাবেন যে অ্যাক্টর হিসেবে তেমন দরও নয়, করতে হয় পেট চালানোর জন্য। আজকে ছেলেমেয়েরা জাস্ট ভাবা যায় না, কাজের প্রতি যদি এইরকম মনোভাব থাকে তাহলে তাদের দ্বারা ভালো কাজ হতে পারে না। শঙ্করদা, আপনাকে দাবারুতে বহুদিন বাদে আমরা দেখতে পাবো। ইদানিং নিয়মিত আপনাকে বাংলা সিনেমায় দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, অনেকদিন ছবিতে নেই আমি। তার কারণটা আমার অজানা। আমি হয়তো অভিনয় করতে পারি না, বা কেউ কেউ একটু ভাগ করে ফেলেন উনি সিরিয়াল বেশি করেন, সেটাও কারণ হতে পারে। আর হয়তো ডিরেক্টররা ভাবেন যে না, এই অ্যাক্টর হিসেবে তেমন দরও নয়, হবে না, এরকম হতে পারে, নানান রকম হতে পারে, আমার কাছে অজানা কারণ। আপনি তো সিরিয়ালে নিজেকে নিয়মিত প্রমাণ করেই চলেছেন, রোজ আপনাকে ড্রয়িং রুমে তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা করতে হয় কারণ পেট চালানোর জন্য। আর ইদানিং আমার যেটা হয়েছে, আমি স্টেজ করছি, আমি 3টে থিয়েটার করি এখন। তার মধ্যে 2টো আমার গুরুর লেখা, উৎপল দত্তের লেখা এবং সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায়, আর একটি অন্য একটা দলের গল্পায়ু জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের লেখা এবং পরিচালনা। থিয়েটারটা বেশি করছি, সেজন্য সিরিয়ালে একটু কম সময় দিতে পারি, কিন্তু আরো থিয়েটার করার কথা চলছে। তো আমাকে ওই বুঝে করতে হবে, কারণ আলটিমেটলি আমাকে সিরিয়াল করতে হবে, কারণ পেটের ব্যাপার আছে। আচ্ছা, এখানে না একটা জিনিস আমরা খুব লেম্যান হিসাবে আপনার কাছে জানতে চাই। আমরা যখনই কোনো শিল্পীকে প্রশ্ন করি, এই দৃষ্টিভঙ্গিটা বা এইরকম একটা কথাবার্তার দেখা যায় যে সিরিয়ালটাকে খুব একটা জাতের জিনিস নয়, তার থেকে একটু বেটার সিনেমা, আর থিয়েটারটা হচ্ছে একদম সর্বোচ্চ লেভেলের জিনিস। তো এই তফাৎটা কেন হয় আসলে? না, সিরিয়াল দেখুন, সিরিয়াল তো মানুষ দেখছে এবং ঘরে বসে মানুষ দেখতে পাচ্ছেন, তারা আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, আমার আসলে প্রশ্নটা ওই কারণেই এসেছে যে সিরিয়াল তো আরো বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে যায়, তাও সেটাকে খুব একটা পাত্তা দেওয়া হয় না। ব্যাপারটা না, সেটা হয়তো জানি না, কেউ কেউ দেন না, সেটা হতে পারে। এক হচ্ছে যে এটাই প্রায় খবরের কাগজের মতো হয়ে যায় আর কি, আজকে দেখলে কালকে আর ওটার কোনো ইয়ে থাকে না। ছবিটা যেরকম থেকে যায়, একটা আর্কাইভাল ভ্যালু আছে ছবি। থিয়েটারটা আমার মনে হয়, থিয়েটার যে সর্বোচ্চ জায়গা আমি বলবো না, কিন্তু থিয়েটারটা না একজন অভিনেতার পক্ষে একটা খুব ভালো প্ল্যাটফর্ম, কারণ থিয়েটারে শিক্ষাটা হয় আর কি। অভিনয় শেখার যদি প্রাথমিক জায়গা কিছু থাকে অভিনেতার, তাহলে অবশ্যই থিয়েটারটা করা উচিত। প্রত্যেক অভিনেতার থিয়েটার করা উচিত। থিয়েটারটা একটা প্র্যাকটিসেরও জায়গা, রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকা যায়, রিহার্সাল করা হয়, তারপর একটা জিনিস তৈরি হয়, তারপরে সেটা শো হতে থাকে। তো থিয়েটারটা করা উচিত বলে আমার ওই জন্য মনে হয়। আমি নিজে থিয়েটারের ছেলে, থিয়েটার লোক আর কি, আমি কিন্তু বৃদ্ধ হয়েছি, কাজে আমার শুরুটা থিয়েটার, পাড়ার থিয়েটার, তারপরে আইপিটিএ, তারপরে পিএলটি, পিপলস লিটল থিয়েটার, যেটা উৎপল দত্ত মহাশয়, ওনার দল ছিল, ডিরেকশন দিতেন, নাটক নিজেই লিখতেন তার কাছে। তারপর রবীন্দ্র ভারতী, সেখানে গিয়েও বিভিন্ন মানুষের সান্নিধ্য, বিভিন্ন শিক্ষকের সান্নিধ্য, কুমার রায়, মনোজ মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এদের সান্নিধ্য পেয়েছি আমি, গণেশ মুখোপাধ্যায়। তারপরে থিয়েটারও করেছি, আমি অনেকের কাছে কাজ করেছি। উৎপল দত্ত মহাশয় তো আসেনি, এছাড়া বিভাস চক্রবর্তী, কুমার রায়, মনোজ মিত্র, দেবেশ চট্টোপাধ্যায়, সম্প্রতি সুমন মুখোপাধ্যায়, তাছাড়া ওই জ্যোতিষ্মান যার কথা বললাম, এর মধ্যে নীলের একটা থিয়েটার করেছিলাম আমি, নীলের ডিরেকশনে। অঞ্জন দত্তের সঙ্গে একটি থিয়েটার করেছি আমি, গ্যালিলিও করেছি। কাজেই থিয়েটারটা ওই কারণেই আমার মনে হয় থিয়েটার একটা শেখার জায়গা, নিয়মিত চর্চার জায়গা বলে আমার মনে হয়। ইউটিউবে যদি আপনার নাম দিয়ে সার্চ দেওয়া হয় না, তাহলে একদম লাখ লাখ ভিউ এসছে। টপ প্রথম দিকে যেসব ভিডিওগুলো আসে যে আপনার পারিবারিক জীবন নিয়ে, এরকম বিভিন্ন আপনি সাক্ষাৎকারে যেগুলো বলেছেন সেগুলো নিয়ে, কিন্তু এটা থেকে বোঝা যায় যে আপনি এখন নিয়মিত সিনেমা না করলেও লোকে আপনার সম্পর্কে জানতে চায়, আপনার সেই জায়গাটা লোকের মনের মধ্যে রয়েছে। কিন্তু ইদানিং বাংলা সিনেমাতে দেখা যাচ্ছে আপনাদের সময় যেসব প্রতিষ্ঠিত এবং খুব প্রতিভাবান যেসব পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করতেন, সেই চরিত্রাভিনেতারা এখন খুব একটা অভিনয় করছেন না। বাংলা সিনেমা যে পিছিয়ে যাচ্ছে, খুব একটা সফল হচ্ছে না, সেটা কি এই কারণেই যে প্রতিভাবান মানুষরা সুযোগ পাচ্ছে না, ওই চেনা জানা কয়েকটা গণ্ডির মধ্যে কয়েকজনই শুধু ঘুরিয়ে ফিরিয়ে রিপিটেটিভ ভাবে আসছেন? না, সেটা যদি একটা কারণ হয়, তাহলে অন্য কারণগুলো হচ্ছে যে মানুষের কাছে হয়তো পৌঁছতে পারছেন না, গল্পটা সেই পর্যায়ে যাচ্ছে না। এক সময় তো মানুষ হলে গিয়ে সিনেমা দেখতেন, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তো হলে গিয়ে দেখতেন, তারপরে গ্রামের মানুষও সিনেমা দেখতেন। এবং এক সময়, আমি অনেক আগের যদি ছবি বলি, তাহলে গ্রাম এবং শহর দু জায়গাতেই সমানভাবে মানুষ সিনেমা দেখতেন। উত্তম কুমারের ছবি তো গ্রামেও চলতো, শহরেও চলতো, কাজেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবিও তাই হয়েছে। এবং তৎকালীন এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী ছিলেন একসঙ্গে, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, মাধবী মুখার্জি, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জ, অনুপ কুমারও হিরো করেছেন। এ তো আমাদের তরুণ মজুমদারের বেশ কিছু ছবিতে অনুপ কুমার হিরো, শুভেন্দু চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়। কাজেই কত অপশন ছিল আপনার কাছে, আজকে সেইটা একটু কমে গেছে। তো সেটা আমার মনে হয় যে শুধুমাত্র ওটা নয় যে পার্শ্ব চরিত্রে ভালো অভিনেতা নেই, ভালো অভিনেতা আছেন, আপনি বলছেন একই মুখ রিপিট হচ্ছে, সেটা হয়তো দেখতে চাইছেন না, হতে পারে এটা খানিকটা কারণ হতে পারে। আর একটা কারণ হচ্ছে যে বোধহয় সেই জায়গায় পৌঁছতে পারছেন না, যে জায়গায় তপন সিনহা, তরুণ মজুমদার এরা পৌঁছতেন, সেই জায়গায় হয়তো যেতে পারছেন না। ওই কমার্শিয়াল ছবি
ভালো ছবি খারাপ ছবি ওই তারপরেও আসছেন, অনেক ছবি দেখেছেন যাদের আপনি বাংলা সিনেমার ইতিহাস লিখতে গেলে সুখেন দাসকে বাদ দিতে পারবেন না, অঞ্জন চৌধুরীকে বাদ দিতে পারবেন না, স্বপন সাহাকে বাদ দিতে পারবেন না, এদের ছবি মানুষ প্রচুর দেখেছে। তো তারপরে ওই ঘরানাটা ছিল যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, তরুণ মজুমদার, এদের যে ঘরানাটা ছিল। ঠিক ঘটকের ছবিও মানুষ সব ছবি হয়তো সাংঘাতিক ভাবে দেখেননি, কিন্তু চলচ্চিত্র নির্মাতা হিসেবে তো একটা বিশাল, তার ছবি পড়ানো হয় এফটিআই তে। তার পরবর্তী যুগে একটু অন্য ধরনের গল্প বলা শুরু হলো, বিশেষ করে উত্তম বাবু মারা যাওয়ার পরে একটা মন্দা দেখা দিয়েছিল, তখন বাংলাদেশকে কপি করা শুরু হলো, বাংলাদেশের ছবি এখানে তৈরি করা শুরু, তারপরে সেগুলোও আস্তে আস্তে লোকে দেখা বন্ধ করলো, তারপর সাউথের কপি করা শুরু হলো। ইদানিং আবার কিন্তু চেষ্টা হচ্ছে ভালো কন্টেন্ট নিয়ে ছবি করার, কন্টেন্ট নির্ভর ছবি হচ্ছে, তো সেগুলো কিছু কিছু তো দেখছে মানুষ, হলে গিয়ে দেখছে, অনেক ভালো অভিনেতা অভিনেত্রীও আছে। আপনি দেখেন এখনকার যেসব সিনেমা তৈরি হয় সেই সব সিনেমা দেখেন, বা দেখলে কার সিনেমা দেখেন, কোন পরিচালকের সিনেমা পছন্দ হয়েছে ইদানিং কালে? আমি দেখি, সিনেমা দেখি, কিন্তু মিথ্যে কথা বলে লাভ নেই, আমি সবসময় হাউসে গিয়ে ছবি দেখি না। আমি যেহেতু একটা অদ্ভুত, সেটা আমার মতো মানসিকতা অনেকেরই আছে, যে ওটিটিতে আমি জানি এই ছবিটা কিছুদিন পরে চলে আসবে, আমি সেখানে দেখি। প্রায় আমি সব ধরনের ছবিই দেখি, কিন্তু একদম কমার্শিয়াল ছবি না আমি খুব একটা বসে দেখতে পারি। আমি এদের ছবি দেখি, শিবপ্রসাদ নন্দিতার ছবি দেখি, কৌশিক গাঙ্গুলির ছবি দেখি, আরো আছে সৃজিতের ছবি দেখি, অরিন্দম শীলের ছবি দেখি, এরও ছবি দেখেছি, ধ্রুব 2-3টে ছবি দেখেছি। আমি দেখি, ছবি দেখি, এবং একদম কমার্শিয়াল ছবিও দেখি, যেমন প্রজাপতি দেখেছি, টনিক দেখেছি, এগুলো দেখেছি, একেবারেই ইয়ে করছি না আমি। লোকে একটা বদনাম দেয়, বলে যে উইন্ডোজ প্রোডাকশনের যে সিনেমাগুলো হয় সেগুলো নাকি সিরিয়াল হয়, আসলে একটু বড় বাজেটের টেলিফিল্ম। আপনি তো ইদানিং অনেক সিরিয়াল টিরিয়ালও করেছেন, তা আপনার এখানে অভিজ্ঞতাটা কেমন মনে হয়েছে? এটা কেন সিরিয়াল নয়? দাবারু যে আপনি অভিনয় করলেন সেটা কেন, কিভাবে ফিচার ফিল্ম হয়ে উঠলো? দেখুন, ওরা কিন্তু ছবিই তৈরি করে, এটা দুর্জনের আর রটায় একদম একেবারেই। আমি বলছি যে রক্তবীজ দেখুন না, রক্তবীজ সিনেমা নয়? হ্যাঁ অবশ্যই, ভীষণ ভালো, মানে ওটা ছবি, তা ওই এক এক জনে এক এক রকম বলে থাকেন আর কি। এবং যাদেরটা সিনেমা বলছেন তাদেরটা কি খুব রমরম করে চলছে তা তো নয়, এটা তো মানুষ পছন্দ করছে, হলে গিয়ে দেখছে তো ছবি, যেরকম ঋতুপর্ণ ঘোষের ছবি লোকে হলে গিয়ে দেখতো। হ্যাঁ, আমি বুদ্ধদেব বাবুর সঙ্গে কাজ করেছি, 3খানা ছবি করেছি বুদ্ধবাবুর সঙ্গে। বুদ্ধবাবুর ছবি হয়তো সেইভাবে হলে চলতো না, কিন্তু বুদ্ধবাবুর ছবি বিদেশে ভীষণ জনপ্রিয় হতো, মানে বিভিন্ন চ্যানেলে বিক্রি হয়ে যেত, বিভিন্ন টেলিভিশনে বিক্রি হয়ে যেত। ওভারসিজ রাইট এটা সাংঘাতিক ছিল, ওনার ওভারসিজ একটা বিক্রি ছিল সাংঘাতিক ভাবে, ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড জায়গাগুলোতে যেত, পুরস্কারও পেয়েছেন প্রচুর। ইদানিংও এদেরও ছবি চলছে, দেখছেন বলেই তো ছবি বানাচ্ছে, নাহলে বানাবে কেন? এবং দাবারু সত্যি আমি বলছি, এই পথিকৃৎ ও আগে রবি কিনাকির সঙ্গে মানে চিফ এডি হিসেবে কাজ করেছে, তারপরে নিজে ছবি করেছে অনেকগুলো, তার মধ্যে আমি এটা 3 নম্বর ছবি পথিকৃতের সাথে। খুব ঠান্ডা মাথার ছেলে, ভীষণ টেকনিক্যাল ছেলে, মানে শট নিয়ে ভাবতে হয় না, এই শট নিয়ে পরের শট নিয়ে মাথা চুলকোতে হয় না, পরের শট বলে দিতে পারে সঙ্গে সঙ্গে যে আমার এটার পরে এটা, এটার পরে এটা ভাবা আছে, সবটাই ভাবা থাকে, সেটে এসে ভাবছে এরকম নয়। আমি তো কাজ করলাম ছেলেটার সঙ্গে, আর এই যে 2টো ছেলে স্ক্রিপ্ট লিখেছে, অরিত্র এবং অর্পণ, তো এরা দুজনেও খুব ভালো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে স্ক্রিপ্টটা, যে দাবা নিয়ে এরকম একটা স্ক্রিপ্ট হতে পারে, এটা সত্যি প্রশংসার দাবি রাখে অবশ্যই। এবং এই ছবিটা বিশেষ করে আমি বলবো যে একটা মানুষের একটা একদম নিম্নবিত্ত পরিবার থেকে সে আস্তে আস্তে এমন একটা খেলা, যেটা খুব একটা জনপ্রিয় খেলা নয়, সেইখানে গিয়ে সে গ্র্যান্ডমাস্টার হচ্ছে, সেটা আঁকড়ে ধরে সে থাকে। এবং এই যে উত্তরণের গল্প, একটা যে স্বপ্ন পূরণের গল্প আছে এটার মধ্যে, এই ছবিটার মধ্যে আছে। অতএব আমার মনে হয় মানুষের ভালো লাগবে সেই কারণেই, যে ওর শুধু নিরস দাবা খেলা নয়, এর মধ্যে এটা একটা গল্প আছে, একটা জার্নি আছে একটা ছেলের, আর 2টো বাচ্চা অসাধারণ কাজ করেছে, মানে না দেখলে বিশ্বাস করা যায় না যে এত ভালো কাজ করেছে। ছবিটা যারা দেখবেন, 10 তারিখ রিলিজ করবে, তারা বুঝতে পারবেন যে কি কাজ করেছে বাচ্চা দুটো। এবং আরো এক অজস্র ভালো অভিনেতা অভিনেত্রী আছে ছবিতে, ঋতুপর্ণা আছে মায়ের চরিত্রে, তারপরে দিবঙ্কর দে আছেন, চিরঞ্জিত চক্রবর্তী আছেন, কৌশিক সেন আছে, বিশ্বনাথ বসু আছে, খরাজ মুখার্জি আছে। কাজেই ছবি মানে সব দিক থেকেই একটা বেশ আঁটোসাঁটো ব্যাপার আছে ছবিটার মধ্যে। এবং উইন্ডোজকে অবশ্যই ধন্যবাদ দেবার আছে যে এই ধরনের একটা সাবজেক্ট নিয়ে ওরা ছবি করতে রাজি হয়েছে। এই সিনেমার যে ট্রেলারটা বা টিজারটা এসছে, সেখানে আপনার একটা ডায়লগ খুব ফেমাস হয়েছে, সেটা আপনি জানেন? ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয়, আর চাকরির অবসরে লোকে দাবাটা খেলে। হ্যাঁ, ওই ডায়লগটা বোধহয় যে ক্রিকেট ফুটবল খেলে চাকরি হয়, দাবা খেলে কি হয়। এবং এই লোকটা হাত দেখতো গৌরীশঙ্কর বাবা, কিন্তু মিথ্যে কথা বলতে পারতো না। অদ্ভুত চরিত্রের মানুষ, মানে যারা সাধারণত হাত দেখেন তারা বলেন কি, এই তো আপনার এই শনিটা একটু বকরি, এইটা একটা নীলা নিয়ে নিন, এই তাহলেই আপনার যা হওয়ার হয়ে যাবে সবটাই। কিন্তু এই লোকটা ওর কাছে হাত দেখাতে এসছে, যে বলছে ওর সঙ্গে আমার বিয়েটা হবে তো, দেখুন তো দেখে বলে, শুনুন আমি যেটা বলবো সেটা আপনার ভালো লাগবে না, আর আপনি যেটা শুনতে চান সেটা আমি বলতে পারবো না।
এর জন্য ওর কাজটাই চলে যায়, যেখানে ও বসতো আর দেখতে, ওকে তাড়িয়ে দেয়। তারপরে এসে সেই কাবলিওয়ালার কাছ থেকে টাকা ধার করে নেশায় আচ্ছন্ন হয়ে থাকে একটা মানুষ। সেই জায়গা থেকে আস্তে 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 ওই প্রথম ভীষণ রেগে যায়, মানে দাদুর ওপরে খেপে যায়, বাচ্চাকে নিয়ে আপনি এরকম করাচ্ছেন, এরপরে আজকে এরপর তো জুয়া খেলবে, গাড়ি নিয়ে এসছে। এই লোকটা এক সময় যখন মায়ের সঙ্গে ছেলের একটা ভুল বোঝাবুঝি হয়, একটা অভিমান, মান অভিমানের পালা চলে, সে সময় যখন খেলতে যায় তখন এসে লোকটা একটা চেন বের করে সোনার, বলে যে আমি এটা বিক্রি করে তোমাকে টিকিটের ব্যবস্থা করছি, আজকে তুমি যাবে না, ছেলের এইরকম একটা দিনে তুমি থাকবে না, পাশে গিয়ে দাঁড়াবে না। এই মানুষটারও কোথাও একটা উত্তরণ আছে, এটা পরিবর্তন আছে। আর এমনিতে মানুষ কি চায়, সব বাবা মাই চায় যে তার ছেলে মেয়ে, আর বিশেষ করে বাঙালিরা, লেখাপড়া শেখো, তারপর চাকরি করো, ব্যবসাও নয় কিন্তু চাকরি করো, হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হও, আর না হলে সরকারি চাকরি করো। এই হচ্ছে মধ্যবিত্তের বাবা মায়ের স্বপ্ন। সেইখানে দাঁড়িয়ে একটা ছেলে দাবা খেলছে যে তার কোনো ভবিষ্যৎ নেই, সে তার দিক থেকে কিন্তু ঠিকই বলে মনে হয় আমার, সে ঠিকই ছিল, অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু সেও যখন বুঝতে পারে যে না, ওর ভালোবাসা এইটা, এটাতেই ও একটা জায়গা তৈরি করছে, তখন সেও পরিবর্তিত হয়, তার মনও পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন ঘটে লোকটা। তারও তো একটা উত্তরণ আছে, একটা জায়গায় পৌঁছে যায়। এই সিনেমাটাতে যে সময়টাকে ধরা হয়েছে আজ থেকে 10-20 বছর আগের সময়, তো সেই সময়ের মানুষ আপনি, সেই সময় আপনি যে ফিল্মের জার্নিটা আপনি যে করছিলেন, তখনের থেকে এখনকার দিনগুলো কতটা বদলেছে, এখন ইন্ডাস্ট্রিটা কতটা পাল্টেছে, এখন কি সুযোগ জিনিসগুলো কমে গেছে, বা টাকা পয়সা কি বেড়ে গেছে বা কমে গেছে? আপনার দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা কেমন, পরিবর্তনটা কেমন হয়েছে? টাকা পয়সা তো বেড়েছে অবশ্যই, আবার একটা লিমিটেড বাজেটও আছে, তার মধ্যে কাজ করতে হয়। একটা ছবি একসময় 45 দিন ধরে শুট হতো, আজকে 18 দিন 20 দিনের মধ্যে একটা ছবি শেষ করতে হয়, 14-15 দিনেও শুনছি হচ্ছে আর কি। এইরকম একটা চাপের মধ্যে কাজ করতে হয়, তার মধ্যে কি কতটা উৎকৃষ্ট ছবি, কতটা ভালো ছবি আপনি আশা করতে পারেন, কিন্তু তার মধ্যেও করছে, তার মানে একটা এই আজকে যারা করছেন ছবি, তাদের মধ্যে সেই ব্যাপারটা আছে যে এর মধ্যে নামিয়েও কিছু কিছু ছবি লোকে দেখছি, লোকে যাচ্ছে হলে, এটা বাহবা দিতেই হবে, তাদের কিছু করার নেই। সিনেমার বাজেট তো কমে গেছে, কিন্তু মানে কলাকুশলীদের যে পারিশ্রমিক, সেই জায়গাটা তাহলে কিছু আগের থেকে ইমপ্রুভ হয়েছে? অনেকটা অনেকটা। কলাকুশলীরা এক সময় আমি দেখতাম যে মানে তারা প্রায় না খেতে পাওয়ার মতো অবস্থা থাকে, আজকে কিন্তু সেটা নেই। তার জন্য সিরিয়াল একটা বড় অবদান আছে, যে শুধু সিনেমা ছিল তো, এখন তো সিরিয়াল আছে, সিরিজ আছে, কাজেই কাজের কোনো অভাব নেই ওদের। এমন আর্টিস্টদেরও কাজের অনেক সুযোগ বেড়ে গেছে, সিরিয়াল আসার পরে বেড়েছিল, আজকে সিরিজ এসছে, অনেক নতুন ছেলে মেয়ে কাজ পাচ্ছে, এবং অনেক থিয়েটারের ছেলে মেয়ে কাজ পাচ্ছে। এইটা হচ্ছে আমার কাছে খুব ভালো মনে হয়। বিশেষ করে সিরিজে দেখবেন প্রচুর থিয়েটার থেকে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, সিরিয়ালে নেওয়া হয় না। কিন্তু সিরিয়ালে রিল করে কে কত ফলোয়ার, কার কত আছে, সেইটার উপর নির্ভর করছে সিরিয়ালে হিরো হিরোইন এইদের নেওয়া হচ্ছে। কিন্তু ওই বাবা মা দরকার হয়, তাই আছি আর কি। যদি এটাও রিস্কি জায়গায় আছি আর কি, যদি একটু বেশি টাকা চেয়ে ফেলি তাহলে হয়তো মনে হবে না, বাজেট বেড়ে যাচ্ছে, যাও যাও, একে নিতে হবে না, ওই ও 10 টাকায় করবে, ওকে নিয়ে নাও, এটা হতে পারে। এটা খুব খুব বাজে একটা রিস্কি, একটা দড়ির উপরে হাঁটছি আর কি আমি অন্তত। আপনি এখন এই যে সোশ্যাল মিডিয়াতে নানা রকম এত রকম প্ল্যাটফর্ম এসে গেছে, আপনি ফলো করেন, এগুলো দেখেন? আমি দেখি, কিন্তু কোনো ইয়ে করি। ফেসবুকে আমি হয়তো দেখছি কোনো লেখা, অনেক সময় ভালো লেখা বেরোয় ফেসবুকে, অনেকে ভালো লেখেন ফেসবুকে, আমি সেগুলো পড়ি। কোনো কেউ ভালো গান গাইছে সেটা শুনি, কিন্তু এই যে রিল বানিয়ে কিসব পরে, এগুলো আমি দেখি না, আমার দেখতে ইচ্ছে করে না। আর এই দাবারো সিনেমাটাতে আপনাদের সেই সময়ের বেশ বিখ্যাত অনেক প্রতিভাবান শিল্পীদের একসাথে আবার আমরা দেখতে পেলাম, তো আপনাদের শুটিংটা কেমন হলো? মানে বেশ রিউনিয়নটা দারুণ দারুণ, মানে একটা ফাটাফাটি। মানে আমরা মেকআপ রুমে, আমি টিটোদার সঙ্গে শেয়ার করতাম, পাশেই করাজ থাকতো, আমি ওই করে চলে গেলাম, বিশ্বনাথ থাকতো, আমি ওখানে চলে গেলাম, ও বিশ্বনাথ এদিকে চলে এলো, তো ঋতুর সঙ্গে সেটে আড্ডা হতো, দারুণ কাজ করেছি। মানে আজকে যে পরিবেশটা একটু বিশেষ করে সিরিয়ালে যে পরিবেশটার একটু অভাব ঘটেছে, আমরা আগে সিরিয়ালে কাজ করতে গেলেই জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে ও কোথায় আছে, ও কোন ঘরে আছে, আমরা সবাই মিলে না এক জায়গায় জড়ো হয়ে যেতাম। এক সময় ডিরেক্টররা এসে খুঁজে পেতো না, আরে চলো চলো, তোমাদের শর্ট রেডি, তোমরা এখানে বসে গল্প করছো, এরকম হয়েছে। আজকে তো সেই পরিবেশটা সিরিয়ালের ক্ষেত্রে নেই, যে যার মতো যাই কাজ করি, চলে আসি। এই একটা সিরিয়াল করি, তাতে অরুণ বন্দ্যোপাধ্যায় আছেন, আমি আর উনি এক ঘরে বসি, তার সঙ্গে গল্প করে খানিকটা সময় কাটে। এই ছবিটা করতে গিয়ে আবার সবার সঙ্গে দেখা হয়েছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কি কাজটা করতে গিয়ে।
মানে মজা করে এই কাজ জিনিসটা শিবুদা নন্দিতাদির যে প্রোডাকশন মানে উইন্ডোজ প্রোডাকশনে এটা বোধহয় হ্যাঁ, আমি তো বেলা শেষে বেলা শুরুতেও হুম। একই পরিবেশ পেয়েছি আর কি। এটা ওদের খুব আড্ডা মারতে মারতে কথা বলতে বলতে কাজটা হয়ে যায়, সেটা একটা দারুণ ব্যাপার। আর আমি বেলা শেষে বেলা শুরু দুটোরই আউটডোর করেছিলাম এতে বোলপুরে একটা বাড়িতে, খুব সুন্দর জায়গায় বাড়িটা, দুটো বাড়ি মিলিয়ে শুট করা হয়েছিল, খুব সুন্দর খুব সুন্দর। আমরা ভীষণ আড্ডা মারতাম, সৌমিত্রদার কাছে অনেক অনেক পুরোনো গল্প শুনতাম, সে দারুণ দারুণ সময় কেটেছে। সৌমিত্রদার প্রসঙ্গ যেখানে এসে গেল, উনি কি সত্যি আড্ডা মারতে পছন্দ করতেন বা মারতেন? হ্যাঁ। কারণ উনি তো এত কিছুতে জড়িত ছিলেন, এত রকম হ্যাঁ, প্রতিভাও না। তারপরেও আমরাও তার কাছে গিয়ে বসে কথা বলতে পারতাম, উনি সহজভাবে মিশতেন সবার সঙ্গে। এবং আমি 92 সালে প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করি, কাজেই তখন থেকে আমি দেখেছি। এবং সৌমিত্রদা অদ্ভুত এক জিনিস আমি প্রথম দিকে লক্ষ্য করেছিলাম, ওই কথা বলছেন আর আমি ক্লোজ দিচ্ছি, ওই ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। তা আমার একটু জিজ্ঞেস করেছিলাম একদিন, বলছে আরে বাবা তুমি দিয়ে চলে যাবে, তারপর আমাকে দিতে হবে এটা কাউন্টারটা, দেখবো না তুমি কি করে গেলে। এই ধরনের সিনসিয়ারিটি এইরকম অভিনেতার কাছ থেকে আপনি ভাবতে পাচ্ছেন? এটা আজকে ছেলেমেয়েরা জাস্ট ভাবা যায় না, বিশেষ করে সিরিয়ালে এরা। তারপরে আমরা তৈরি হয়ে আসতাম ফ্লোরে, আমরা স্ক্রিপ্ট পেলে সেটা নিয়ে ডিরেক্টর কি বলছেন সেটা শুনে কাজটা করতে চাইতাম। একটা ছেলে মেয়ে তৈরি হয়ে আসে না, এসে জিজ্ঞেস করে আচ্ছা কি করছি, আচ্ছা কোথা থেকে হচ্ছে, কোনটা বলছি, এরে কি। মানে কাজের প্রতি যদি এইরকম মনোভাব থাকে তাহলে তাদের দ্বারা ভালো কাজ হতে পারে না। এখনকার ছেলে মেয়েদের মধ্যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো একটা ভাগ আছে, দেব নাজি। তো আপনি কোন দলে? আমি ওই দলাতলির মধ্যে নেই, আমার সবাইকে ভালো লাগে। দেব ভীষণ ভালো ছেলে, কথা বলেছি, ভীষণ ভালো ব্যবহার, একটা ছবিও করেছিলাম দেবের সাথে আমি। জিতের সঙ্গে, জিত আমাদের ফোরামে আমি যখন ছিলাম, ইলেক্টেড হলাম, সেবার ভোট হলো, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম, জিত ভাইস প্রেসিডেন্ট ছিল। ও আসতো, সমস্ত এই ব্যাপারে মতামত দিত, ভীষণ ভালো সম্পর্ক জিতের সঙ্গে আমার। কাজে ওই ভাগাভাগি দলাদলির মধ্যে আমি নেই। আর আপনি তো এই বেলা শেষে বেলা শুরু বা উইন্ডোজের এত সিনেমা করেছেন, এই যে এবার দাবারু হচ্ছে, দাবারু কেন স্পেশাল, অন্যান্য সিনেমা থেকে কেন আলাদা, মানুষ কেন এটার সাথে বেশি কানেক্টেড হবেন? স্পেশাল তো বললাম যে এমন একটা খেলা, মানে ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে প্রচুর ছবি হয়েছে এবং তার মধ্যে দু একটা ভীষণ ভালো চলেওছে, যদিও বোধহয় ময়দানটা সেইভাবে চলছে না, কিন্তু বাংলা ফুটবল নিয়ে ছবি চলা উচিত ছিল। যাদের নিয়ে ছবি, যে কোচকে নিয়ে ছবি, তিনি বাংলারই কোচ ছিলেন, কেন চলছে না আমি জানি না। তাহলে কি সেই জায়গায় পৌঁছতে পারলো না? আমি একটা ফুটবল নিয়ে সিরিজ করেছিলাম হিন্দি, বম্বার্স বলে, জি5 এ, সেটাও খুব একটা ভালো রেটিং দেয়নি। দাবারুটা স্পেশাল বলছি এই জন্য যে শুধু নিরস দাবা খেলা নেই এর মধ্যে। এটা খুব ইন্টারেস্টিংলি ওর জার্নিটাকে, হয়তো এটা ও মানে লুকোচুরি খেলছে, সেটাও একটা দাবার চালের মতো হচ্ছে, ওর মাধ্যমে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে। এবং ওই ছবিটা দেখতে 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 দাবাটা যে দাবা খেলা যে জানে তারও ভালো লাগবে, যে জানে না তারও ভালো লাগবে এই জন্য। এবং ওই আরেকটা যেটা হচ্ছে, একটা মানুষের স্ট্রাগলের গল্প আছে, একটা মানুষের উত্তরণের গল্প আছে, স্বপ্ন পূরণের গল্প আছে, সেই জন্য ভালো লাগে। দাবারু রিলিজ হচ্ছে 10 দিনে, আপনারা তো দেখবেন আমরা জানি, কিন্তু শঙ্কর চক্রবর্তী তিনি কি দেখবেন? হ্যাঁ, আমি 10 দিন দেখছি, আশা করি দর্শকদের ভালো লাগবে, আপনারা দেখুন, বিশ্বাস করুন, নিরাশ হবেন, ভালো ছবি পাবেন। তাহলে আজকের ভিডিও এই অবধি, আমরা ভিডিও লম্বা করবো না, আপনারা লাইক করে আপনাদের যেসব কর্তব্য আছে সেগুলো পালন করবেন, আর ভালো থাকবেন, সিনেমা